স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। জানি না ফিলিস্তিনের এই স্বীকৃতিকে আমরা কি খুব বেশি উৎফুল্ল হব। স্বাগত জানানো যায়, কিন্তু আসলে ফিলিস্তিনের যেই পরিস্থিতি, গাজাতে যেইভাবে ফিলিস্তিনিদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, আসলে এরপরে এই স্বীকৃতির পরে আসলে কি বলা যায়, কি নিয়ে আলোচনা হইতে পারে। আমি জানি না, এটা হয়তো বা আন্তর্জাতিক মিডিয়াতে অনেক ফলাও করে দেখছি। আমাদেরও ভালো লাগছে হয়তো বা স্বীকৃতি, কিন্তু ফিলিস্তিনিদের কেমন লাগছে যে এই হাজার হাজার মানুষের এই মানে দশকের পর দশক ধরে হাজার হাজার ফিলিস্তিনির জীবনের বিনিময়ে একটি স্বাধীন দেশকে পরাধীন করে আবার স্বাধীন করা, এই জায়গাটিকে আসলে ফিলিস্তিনিরা কীভাবে দেখবে তারাই জানে। ফিলিস্তিন স্বীকৃতি ও বিপর্যয়, এইটি আমাদের আজকের বিষয়। এছাড়া আমরা যে আমাদের দেশের যে রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটছে, জাতিসংঘের উদ্দেশ্যে আজকে রাত 1:30টার দিকে নিউ ইয়র্কের পথে রওনা দেবেন প্রধান উপদেষ্টা, তার সঙ্গে রাজনৈতিক নেতারা যাচ্ছেন, এবং বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। সেই জায়গাগুলো আমরা আলোচনায় আনব, এবং এই বিষয়গুলো নিয়ে যেমন রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির কথা বলছে, সেই জায়গাগুলো আমরা আলোচনায় আনব। দর্শক, আমরা একটু শিরোনাম দেখে আসতে চাই, তবে শিরোনাম প্রচারের আগে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের অতিথিবৃন্দের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। অবশেষে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনের, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বিবৃতি, দ্বিরাষ্ট্র ফর্মুলায় সমাধান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, ভাষণে তুলে ধরবেন সংস্কার, নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার। শুধু হাসিনা নয়, কাঠগড়ায় দাঁড়াতে হবে আওয়ামী লীগকেও, ট্রাইব্যুনালে বললেন নাহিদ, বিচার প্রয়োজন ফ্যাসিস্টের দোসরদেরও। থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইনেও সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অঢেল সম্পদ, গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি। ফিলিপাইনের এক ব্যাংকে রিজার্ভ চুরির $81 মিলিয়ন বাজেয়াপ্ত। এবং কোন পদ্ধতিতে নির্বাচন হবে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, মন্তব্য প্রেস সচিবের। জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। এখনও ভোট বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনায় যাব। আমি সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচিকে দিয়ে শুরু করতে চাই। এটি যে অপ্রত্যাশিত তা না, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া অনেক আগেই বলেছিলেন, এবং পর্তুগাল, স্পেনও হয়তো বা পাইপলাইনে আছে, তারাও এই স্বীকৃতির দিকে যাবে। যখন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটি পিএলও, ইয়াসির আরাফাতের নেতৃত্বে যে পিএলও ছিল, তারা একসময় ফ্রান্সও এটি চিন্তা করেছিল, এবং এটিকে যে পশ্চিমা বিশ্ব আসলে একটি সমাধানের দিকে যেতে চায়, সেটি হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান, আর কি দুটি রাষ্ট্রকেই তারা মেনে নেওয়ার। কিন্তু যদিও এই যে দুই রাষ্ট্রের মেনে নেয়া, এই যে সুন্দর একটি বাক্য, এর মধ্যে কিন্তু হাজার হাজার ফিলিস্তিনির মানে তারা খুন হয়েছে, বলা যায় খুনই হয়েছে আসলে তাদেরকে। এবং একইভাবে ইসরায়েলের একটি প্রতিক্রিয়া রয়েছে। আপনি জানেন যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া প্রায় একই সময়ে তারা এই বিবৃতি দিয়েছে, এবং আগামীকাল বা পরশু, মানে 2-1 দিনের মধ্যে স্পেন, পর্তুগালেরাও সম্ভবত এই একই বিবৃতির দিকে যাবে। যুক্তরাজ্যের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার ছাড়া আর কিছু নয়, এটি হলো ইসরায়েলের প্রতিক্রিয়া। আপনার কি মন্তব্য? আপনারাও কিন্তু সাংবাদিকতা করছেন এই ফিলিস্তিনের কথা শুনে শুনে, এই খবরগুলো দিয়েই। বাস্তবতা হচ্ছে যে ফিলিস্তিনের জনগণ এত বছর ধরে নির্যাতিত। 1948-এ ফিলিস্তিনের ভূখণ্ড কেড়ে নিয়ে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, এবং তারপর থেকে আসলে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত, ফিলিস্তিনিরা নির্যাতিত, এবং এত বছরে এত মানুষ নিহত হয়েছে, এত ধ্বংসযজ্ঞ চলেছে, এত শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনিরা স্বাভাবিক মানবিক জীবন এত বছর ধরে কাটাতে পারছে না। সেই অবস্থার মধ্যে এবার যখন
বড় তিনটি উন্নত রাষ্ট্র, অগ্রসর রাষ্ট্র বা সমৃদ্ধ রাষ্ট্র একই দিনে স্বীকৃতি দিল, সেটা নিঃসন্দেহে একটা বড় অগ্রগতি। কিন্তু ইংল্যান্ড বা ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি গাজার পরিস্থিতি বদলে দেবে এমন কোনো সম্ভাবনা কিন্তু আজকেও আসলে নাই। গাজাতে আজকেও 91 গাজাতে জন 91 জন মারা খুন হয়েছে। হয়েছে। কারণ আলটিমেটলি যেটা হচ্ছে যে খান ইউনিসের। আলটিমেট বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই স্বীকৃতিকে সমর্থন করছে না। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প খুব নেতিবাচকভাবে রিয়েক্ট করেছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না তাদের জন্য। তো যুক্তরাষ্ট্র যখন বিরুদ্ধে দাঁড়াচ্ছে তখন আসলে জাতিসংঘ শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না, যুদ্ধবিরতিও করতে পারেনি। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি বিভিন্ন সদস্য দেশ দিচ্ছে। এর আগেই জাতিসংঘের প্রায় ৭৫% সদস্য রাষ্ট্র অনেক আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে 5 সদস্য, সেই সদস্যদের মধ্যে রাশিয়া এবং চীন 1988 সালে স্বীকৃতি দিয়েছে। এবার আমরা আশা করছি যে ফ্রান্স 2-4 দিনের মধ্যেই দেবে। ব্রিটেন দিল, ফ্রান্স দিয়ে দেবে। ফ্রান্স যদি দিয়ে দেয়, আলটিমেটলি 5 সদস্যের মধ্যে শুধু 4 জনই দিয়ে দিল, শুধু যুক্তরাষ্ট্র বাকি থাকবে। এবং যুক্তরাষ্ট্র কি করছে? যুক্তরাষ্ট্র বারবারই ভেটো দিচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে যুক্তরাষ্ট্রের ভেটোর কাছে আটকে যাচ্ছে যে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি জাতিসংঘ থেকে আসছে না। ইসরায়েল যেখানে খুশি সেখানে কিন্তু আক্রমণ চালাচ্ছে তাদের ফর দ্য সেক অফ ইসরায়েল। রাইট, কিন্তু নট অনলি ফর দ্য সেক অফ ইসরায়েল, কারণ শুধুমাত্র ইসরায়েলের সিকিউরিটির জন্য যে তা না, ইসরায়েল আসলে এক ধরনের আগ্রাসী ভূমিকা পালন করছে। এর আগে পশ্চিম তীরের অনেক বিস্তীর্ণ এলাকা কেড়ে নিয়েছে, এবার গাজা ধ্বংস করে গাজা দখলের চেষ্টা করছে। শুধু গাজা না, ইসরায়েল অলরেডি নেতানিয়াহু যেটা বলেছে যে আশেপাশের আরব দেশগুলোরও বিভিন্ন এলাকা দখল করতে যাচ্ছে এবং সেটা করে একটা বৃহত্তর ইসরায়েল করার কাজ নিয়ে তারা সামনে এগুচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন যে গাজা খালি করে দিয়ে সেখানে ইসরায়েলকে বৃহত্তর বসতির ব্যবস্থা করতে হবে, সে ধরনের কথা ট্রাম্পের মুখে আমরা একাধিকবার শুনেছি। সো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি রাজি না হয়, সেক্ষেত্রে জাতিসংঘের স্বীকৃতি কিন্তু ফিলিস্তিন পাচ্ছে না। ফিলিস্তিন এখনও জাতিসংঘে পর্যবেক্ষক স্ট্যাটাস নিয়ে আছে, তা সেখানে জাতিসংঘে ফিলিস্তিনের কোনো ভোটাধিকার নেই। তো ফিলিস্তিনের মানুষের অধিকারের কথা সারা পৃথিবী বলছে, কিন্তু জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। পর্যবেক্ষক পর্যায়ে আছে নাকি না সহযোগী পর্যায়ে আছে? না, পর্যবেক্ষক পর্যায়ে আছে। ফিলিস্তিন পর্যবেক্ষকের কোনো ভোটাধিকার নেই। জাতিসংঘের যে কোনো প্রস্তাব যখনই আসে, ফিলিস্তিন কিন্তু আসলে ভোট দিতে পারে না। ফিলিস্তিনিদের মতের কোনো বহিঃপ্রকাশ ঘটে না। ফিলিস্তিনিদের পক্ষে পৃথিবীর অনেক রাষ্ট্র কথা বলছে, এমনকি যুক্তরাষ্ট্রেরও প্রচুর আমেরিকান খুব সোচ্চার ফিলিস্তিনের পক্ষে। কিন্তু আলটিমেটলি ফিলিস্তিন কিন্তু মুক্ত হচ্ছে না, ফিলিস্তিনের মানুষের উপর নির্যাতন বন্ধ হচ্ছে না। আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা, বাচ্চারা এমন নৃশংস হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, ফিলিস্তিনিদের সম্পত্তি এমন ভয়ঙ্করভাবে ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে যেটা আসলে কোনো মানুষের পক্ষেই যে মেনে নেওয়া সম্ভব না। এবং এটা নৃশংস, এটা অমানবিক, এটা ভয়ঙ্কর বিষয় যুদ্ধাপরাধ। যে দীর্ঘদিন পরে আজকে হামাস ৪৫ জন বন্দী বা জিম্মিদের মুক্তি দিয়েছে। তারা জীবিত বা মৃত, ৪৫ জনের মধ্যে কয়েকজন জীবিত আছে বা কয়েকজন মৃত আছে সেটি তারা প্রকাশ করেনি, তবে তাদের ছবি প্রকাশ করেছে এবং সেই ছবিগুলোকে তারা বলেছে ফেয়ারওয়েল এরকম একটি নাম দিয়ে, যে এটি শেষ বিদায়ের ছবি আর কি। হামাসের বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে 3 দেশ স্বীকৃতি দিল, তারা কিন্তু একটা কথা বলেছে যে কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, তাদের মূল কথার মধ্যে কিন্তু দ্বিরাষ্ট্র তত্ত্ব যেমন তারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, তারা একই সাথে বলতে যাচ্ছে যে ফিলিস্তিনে হামাসের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তো হামাস শুড বি ডিজলভড, হামাস বিলীন হয়ে যাবে, হামাস বিলীন করে ফেলতে হবে, বিলীন করতে হবে, সেটা কিন্তু তাদের চাওয়া। সেই চাওয়াতে ফিলিস্তিনিরা, হামাসও দ্বিমত প্রকাশ করে না, হামাসও প্রয়োজনে সেটা মেনে নিতে রাজি, হামাস বিলুপ্ত হয়ে যেতে রাজি যদি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ফিলিস্তিনিদের স্বার্থে। কিন্তু আলটিমেটলি ফিলিস্তিনকে জাতিসংঘের স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনের উপর কোনো ধরনের কোনো আগ্রাসন যাতে না হয়, ফিলিস্তিন যাতে ফিলিস্তিনিরাই শাসন করতে পারে এবং ফিলিস্তিন যাতে স্বাধীন মানবিক একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে, সেই জায়গাটাই আসলে নিশ্চিত করতে হবে। সেটা না হলে শুধু, তারপরও এটা একটা বড় অগ্রগতি, অনেক বড় অগ্রগতি যে এই ধরনের পশ্চিমা 3টি রাষ্ট্র
শেষ পর্যন্ত যারা এত বছর ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তারা শেষ পর্যন্ত স্বীকৃতি দিল, সেটা অনেক বড় অগ্রগতি। এবং পাইপলাইনে সম্ভবত পর্তুগাল, ফ্রান্স এবং পর্তুগাল, ফ্রান্স, স্পেন আছে। সালাউদ্দিন আইয়ুবী, আপনার মন্তব্য কি এই স্বীকৃতির বিষয়ে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দকে। এটা আমাদের জন্য একটু স্বস্তির খবর হলেও আসলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, গাজায় দুর্ভিক্ষ চলছে, এই ব্যাপারে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই গত 22শে আগস্ট প্রথম স্বীকৃতি দিয়েছে যে আসলে সেখানে দুর্ভিক্ষ চলছে। এটা শুধু দুর্ভিক্ষই নয়, সেখানে বলা যায় জাতিগত গণহত্যা চলছে, এটা একবারে স্পষ্ট। বাট জাতিসংঘ এই ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা বা কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা, জাতিসংঘের কোনো উদ্যোগ, সেটা আসলে বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে না। যে রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি দিয়েছে, এই রাষ্ট্রগুলো আক্ষরিক অর্থেই পৃথিবী নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। যুক্তরাজ্য, কানাডা এবং তাদের ভেটো পাওয়ারও আছে জাতিসংঘে, যুক্তরাজ্যের আছে। এই ভেটো পাওয়ারগুলো ইউজ করে তারা যদি অন্তত এথনিক ক্লিনসিং যেটা চলছে, যেটা জাতিগত গণহত্যা চলছে, এটা কিন্তু পৃথিবীর সর্বত্রই নিন্দনীয় এবং গর্হিত কাজ। কিন্তু ভেটো পাওয়ারের তো একটি সমস্যা, 5 জনের একজন ভেটো দিলেও তো যুক্তরাষ্ট্র তো নিয়মিত উদ্যোগটাই তো আমরা দেখছি না। উদ্যোগ আসলে অন্তত স্পেসিফিক উদ্যোগ যদি থাকতো, এই স্বীকৃতিতে আর যথার্থতা তখন কিন্তু পাওয়া যেত। এই স্বীকৃতিটা আসলে যে সত্যিকার আছে ফিলিস্তিনকে রক্ষার জন্য, সবচেয়ে বড় হলো ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় চলছে, সেই বিপর্যয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে, এটা তখন বোঝা যেত। এই ফিলিস্তিন এখন স্বীকৃতিটা আমি মনে করছি একটা রাজনৈতিক মানে স্বীকৃতি। কারণ তারা বিশেষ করে যুক্তরাজ্য যে স্বীকৃতি দিয়েছে, তাদের বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে 1917 সালে বেলফুর ঘোষণায় যখন তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল, তখন তাদের এই ঘোষণার যে দায়, সেই দায়ে ছিল যদি গাজা অথবা ফিলিস্তিনি অংশে নন ইহুদি দ্বারা, নন জিউস দ্বারা তাদের যদি কোনো অধিকার ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে বেলফোর ঘোষণা অনুযায়ী তারা একটা ভূমিকা রাখবে, ব্রিটেন বা যুক্তরাজ্য ভূমিকা রাখবে। রাখতে রাখতে দেখা গেল যে প্রায় 100 বছর পার হয়ে গেল, তারা মাত্র একটা ঘোষণার মাধ্যমে বলছে, তারা এখন এই ঘোষণা তাদের যে বিবৃতিতে যারা উল্লেখ করছে, এই ঘোষণার মাধ্যমে আমরা সেই দায়টাকে এখান থেকে কিছুটা দায় থেকে মুক্ত হতে চাচ্ছি। এটা এক ধরনের সামগ্রিকভাবে দায় মুক্তি, রাজনৈতিক একটা ঘোষণা। এবং এই ঘোষণার মাধ্যমে যদিও আপাতত মনে হচ্ছে যে এই ফিলিস্তিনিরা কিছুটা হবে যে আমাদের জন্য একটা ঘোষণা আসছে, এটাকে স্বীকৃতি পাবে, বাট প্র্যাকটিক্যালি ফিলিস্তিনে মানবিক যে বিপর্যয়, সেই বিপর্যয় রুখে দেওয়ার মতো কোনো পরিস্থিতি সেখানে তৈরি হয় না। একটা বিষয় দেখেন, এটার সাথে ঘোষণার সাথে পাশাপাশি এটার সাথে যদি আমরা মিলাই যে ফিলিস্তিনে যে এখন দুর্ভিক্ষ চলছে, মানুষ মারা হচ্ছে, মানবিক বিপর্যয় ঘটেছে, এইটার কোনো ইম্প্যাক্ট আজকে যদি আপনি ফিলিস্তিন কেন্দ্রিক যেই ওয়ার্ল্ড নিউজগুলো দেখেন, ন্যূনতম কোনো পরিবর্তন আসে নাকি। অর্থাৎ এটা আমাদের আলোচনার টেবিলে চলে আসছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, বাট সেখানে এটার কোনো ইম্প্যাক্ট আসলে প্র্যাকটিক্যালি হচ্ছে না। আজকেও খান ইউনিসে 91 জন মারা গেছে। এটা তো বুঝতে হইতো যখন একটা ঘোষণা আসে, এই ঘোষণার সাথে সাথে আসলেও যদি এই ঘোষণার কোনো ইম্প্যাক্ট থাকতো, তাহলে ইসরায়েল ন্যূনতমভাবে একটা থ্রেট ফিল করতো। এই থ্রেট কিন্তু ফিল করছে না, বরং এটা তারা উড়াই দিয়েছে যে হামাসকে কি বলা যায় উৎসাহিত করা হচ্ছে, এটা বলে তাদের একটা পলিটিক্যাল স্টেটমেন্ট তারা দিয়েছে, দিয়ে সামগ্রিকভাবে একটা করার চেষ্টা করেছে, ব্যালেন্স করার চেষ্টা করেছে। এখানে আরেকটা বিষয় আছে যে যখন প্যালেস্টাইনিয়ান অথরিটি করেছিল মাহমুদ আব্বাস 1990 সালে, তখন ওয়াশিংটনে এটাতে পজিটিভ সিগন্যাল দেয় এবং এইটাকে তারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দেয় তখন। অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে বিভাজন তৈরি, পিএলও না, এটা হলো পিএলওর আন্ডারে যে আন্ডারে না বলা যায় এগেইনস্ট মাহমুদ আব্বাসকে বের করে এনে তাদের স্বার্থে ব্যবহার করার জন্য করা। এবং যদিও এটা তাদের স্বার্থে, বাট এটা এক ধরনের ফিলিস্তিনের জনগণের ইস্যুতে তারা কথা বলার জন্য একটা রাইট রাখার মতো একটা পজিশন তাদের সেখানে তৈরি হয়। বাট দুঃখজনক হলো সত্য, আমরা এর আগে যখন ট্রাম্প ক্ষমতায় ছিল দেখেছি যে মার্কিনীদের দূতাবাস গাজায় সরানোর জন্য হত্যাযজ্ঞ চালিয়ে সেখানে কিন্তু তারা দূতাবাস প্রতিস্থাপন করেছে। এবং এইটাকে কেন্দ্র করে তখন একদিনে 1700 মানুষকে হত্যা করা হয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল স্টুডেন্ট সহ প্রায় 1100 স্টুডেন্টকে একদিনে মারা হয়েছিল দূতাবাসকে স্থানান্তর করার জন্য। এবং এই যে একটা মানে কি বলা যায় হাইনাস টেন্ডেন্সি ওবামার ট্রাম্পের, এই টেন্ডেন্সি এখন বর্তমান যে চলছে, দুর্ভিক্ষ চলছে, বর্তমান যে হত্যাযজ্ঞ চলছে, সেটা আমি বলবো ট্রাম্পের মেন্টালিটির একটা বহিঃপ্রকাশ। এবং
এখন সবাই স্বীকৃতি দিচ্ছে, ট্রাম্প এখানে পজিটিভ সায় দেওয়াটা খুব স্বাভাবিক ছিল এবং বিশ্ব এদিকে তাকিয়ে আছে। প্র্যাকটিক্যালি যদি আমরা বলি, ফিলিস্তিন ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকা না রাখে, অন্য সকল রাষ্ট্র মিলেও আসলে এটাকে খুব বেশি সলিউশনে নিয়ে আসতে পারবে না। জাতিসংঘ উদ্যোগ নিলেও পারবে না এখানে আসলে, যুক্তরাষ্ট্রকে সরাসরি সেখানে ভূমিকা রাখতে হবে। বাট যুক্তরাষ্ট্রের এখন যিনি চিফ, তাকে দিয়ে এ ধরনের কোনো প্রত্যাশা আমরা ন্যূনতমভাবে তার কাছ থেকে আমরা করতে পারি না, কারণ অতীতে তার যে রেকর্ড সেটা বলছে, এখন তার যে অবস্থান সেটা বলছে। শুধু ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাদে, কোন রাষ্ট্রপতি ফিলিস্তিনের পক্ষে কাজ করেছে? এটা আমি এটা বলছিলাম, এখন এই পয়েন্টে আসছিলাম, শুধু ট্রাম্প বাদে মাহমুদ আব্বাসের যে ফিলিস্তিন অথরিটির এই ইস্যুতে সকল রাষ্ট্রপতি একমত ছিল যে মাহমুদ আব্বাসের যে ফিলিস্তিন অথরিটি, যেটা আমি বলছি প্যালেস্টাইনে যারা প্যালেস্টাইন রামাল্লাহ এবং ওয়েস্ট ব্যাংকে ওয়েস্ট ব্যাংকে যারা ছিল, তাদেরকে তারা কিছু সহযোগিতা, তাদের সাপোর্ট এগুলো দিয়ে আসতো, যেটা আলটিমেটলি একই দেশে হওয়ার কারণে কোনো না কোনোভাবে অন্য অংশ একটা ইফেক্ট তৈরি করতো এবং তারা এখান থেকে বেনিফিটেড হইতো। এখন ট্রাম্প এসে সব ধরনের সাপোর্ট শেষ করে দিয়ে বরং পাল্টা ইসরায়েলকে সব ধরনের মেন্টাল এবং মানে ফিল্ডে সব ধরনের সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে। এবং আমরা গত ইয়েতে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেও দেখেছি, ইস্যুটা তো তৈরি হয়েছিল সেখানে মূলত প্যালেস্টাইনিয়ান হামাসের কিন্তু নেতাকে তারা হত্যা করেছে, সেইটা থেকেই পরবর্তীতে যুদ্ধের সূচনা হয় এবং পরবর্তীতে বড় ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধের মাধ্যমেও মূলত সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করেছে। এই ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্রের মুখ্য ভূমিকাটা হলো মূল বিষয়। যুক্তরাষ্ট্র যদি এখান থেকে আমি একটু সরে না আসে, মধ্যপ্রাচ্যের কথা বলি, সৌদি আরব, কাতার এবং এদের ভূমিকাটা কি কেমন? সৌদি আরব তো ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের সাথে একটা মানে ভালো সম্পর্কে নাই, সবসময় ছিল। বাট এই গত কয়েকদিন আপনারা দেখেছেন যে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি ইস্যুতে পাকিস্তানের ডন পত্রিকা সহ বেশ কয়েকটা পত্রিকা এটা নিউজ করেছে যে ইরান এখান থেকে বেনিফিটেড হতে যাচ্ছে, ইসরায়েল এখান থেকে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। সেই ইস্যুতে বলা যায় ইসরায়েল যখনই ক্ষতিগ্রস্ত হয়, ফিলিস্তিন তখন এখান থেকে বেনিফিটেড হয় বলে ইন্টারন্যাশনাল যারা জার্নালিস্ট আছে, যারা অ্যানালিস্ট আছে, তারা ফিল করে এবং তারা এই ইয়েটা আসছে। এবং সৌদি আরবও কিছুটা পরিবর্তনের সুর বিভিন্ন সময় তাদের বক্তব্যে প্রকাশ করছে, যদিও কার্যত তারা কোনো ভূমিকা সেগুলো। সৌদি আরব তো যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র, ঘনিষ্ঠ না, দেবাদাসে পরিণত হয়েছে বলা যায়। মানে বর্তমান সৌদি, বিশেষ করে এই যে যুবরাজ, হ্যাঁ যুবরাজ সালমান, যে সে তো আসলে মানে একাট্টা হয়ে আমেরিকার পক্ষে কাজ করেছে, কালচারালিও সে আমেরিকাকে মানে বলা যায় ইম্পোর্ট করে পুরো সৌদি আরব ধ্বংস করে দিয়েছে। একাধারে ইসরায়েল ইহুদিদেরও খুব কাছের বন্ধু বলে কাছের, যুক্তরাষ্ট্র হলে বাকিদের বটেই একই সাথে। কাতারের অবস্থান কি আপনি? জি জি, কাতারেরও বর্তমান যিনি কাতারের আমির আছেন, তার ব্যক্তিগত আচরণ, চলাফেরা এবং ব্যক্তিগত বলা যায় দ্বিমুখী। কেন? হামাসের প্রায় সকল লিডারকে সে সেখানে জায়গা দিয়েছে। হামাসের লিডারদেরকে এখানে বসে ফিলিস্তিনের সকল কার্যক্রম পরিচালনার জন্য সুযোগ তারা করে দিচ্ছে, অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে। বাট তারা কখনোই কোনোভাবে ইসরায়েলকে আবার ডিনাই করছে না, ইসরায়েলকেও সাপোর্ট দিয়ে সমানতালে দুইটাকে ধারণ করার জন্য সুচির কাছে আসতে যাব যে ঠিক এই মুহূর্তে মানে এই ফিলিস্তিনের এই বিষয়টিতে সৌদি আরব, আপনি জানেন সৌদি আরব কাতার দুটি প্রধান এবং গুরুত্বপূর্ণ দেশ মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে, এরা রাজনৈতিকভাবে দারুণভাবে প্রভাব রাখতে পারে। সেই জায়গা থেকে আপনি, যদিও কাতার এবং সৌদি আরব দুইজন কিন্তু আবার রাইভাল, তারা তাদের সাথে একজন আরেকজনের সাথে রাইভাল আছে, সেই জায়গাতে তাদের অবস্থান কি মনে হয়? হচ্ছে যে অবস্থানের খুব বড় ধরনের পরিবর্তনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখছি না। আলটিমেটলি ফিলিস্তিন ইস্যুতে সবার উদ্দেশ্যেরই এক ধরনের সহানুভূতি আছে। সহানুভূতি আর সক্রিয় বিরোধিতা একদম আলাদা বিষয়। প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব যে কূটনীতি, নিজস্ব যে রাজনীতি, সব কিছুর বিবেচনায় তারা তাদের বন্ধু তৈরি করে এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক অনেক নিবিড়, অনেক বেশি স্বার্থ সংশ্লিষ্ট। তো নিজ দেশের স্বার্থের বাইরে গিয়ে ফিলিস্তিনের পক্ষে মুখে মুখে দাঁড়াচ্ছে, কিন্তু কার্যকরভাবে যে দাঁড়ানো, যেটা ফিলিস্তিনিদের অবস্থা আসলেই পরিবর্তন করতে পারে, সেটা আসলে কেউ করছে না এবং খুব শীঘ্রই করবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যে কারণে বলছিলাম আমরা যে এই তিন দেশের যে স্বীকৃতি, তারা স্বীকৃতি দেওয়ার পরে তারা কি ফিলিস্তিনদের পক্ষে অস্ত্র ধরবে? তারা কি ইসরায়েলকে দমন করার জন্য কোনো ধরনের কোনো বলিষ্ঠ পদক্ষেপ নেবে? জাতিসংঘ থেকে এত জায়গায় শান্তিরক্ষী পাঠানো হয়,
ফিলিস্তিনে কিংবা ফিলিস্তিন ইসরায়েলের বর্ডারে কি কোনো শান্তিরক্ষী মোতায়েন করা হবে? কোনো কিছুই হবে না। সো আমরা এখন পর্যন্ত আশাবাদী হওয়ার মতন তেমন কিছু দেখছি না। এমনকি এই যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে গাজাতে, সেখানে ত্রাণ দেওয়ার মতন কার্যক্রম বন্ধ, ত্রাণ দেওয়ার মতন পদক্ষেপ বন্ধ নেওয়া যাচ্ছে না। আপনাকে আমি একটা বিষয় একটু উল্লেখ করে এই বিষয়টিকে শেষ করতে চাচ্ছি, সেটি হলো যে দেখুন মানে ফিলিস্তিনে কিন্তু সুন্নি মুসলমান, এবং এই সুন্নি মুসলমানকে সৌদি আরব খুব বেশি সহযোগিতা করে না, কিন্তু সেদিক দিয়ে কাতার করে, কিন্তু আবার ইরান দ্ব্যর্থহীনভাবে হামাস এবং হেজবুল্লাহদেরকে সাহায্য করে যায়। কিন্তু সেখানে কিন্তু ইরান, যে কারণে ইরান এবং সৌদি আরবের মধ্যে অন্তর্কোন্দলের মধ্যে রয়েছে, সেটি হলো শিয়া সুন্নি যে বিতর্কটি, সেই দ্বন্দ্ব, সেই জায়গা থেকে এই যে একটি জটিল জিও পলিটিক্সের জায়গাটায়, বিশেষ করে মুসলমানদের মধ্যে মধ্যপ্রাচ্যের এই জায়গাটিকে কিভাবে কোনো উত্তরণের কোনো সুযোগ, কোন সরকার ক্ষমতায় আছে এটা খুব গুরুত্বপূর্ণ। ইরান যখন শাহ এর আমলে ছিল তখনও তো ইরানি মানুষ শিয়াই ছিল, কিন্তু ইরান অনেক বেশি পাশ্চাত্য প্রভাবিত ছিল। যখন আবার খোমেনি ইসলামী বিপ্লবের পরে যে ইরান, সেই ইরানের সাথে পশ্চিমের দূরত্ব অনেক বেশি। তো আসলে ক্ষমতাসীন যারা, তাদের রাজনৈতিক চিন্তা, তাদের আদর্শিক চিন্তা, তাদের বন্ধু বেছে নেওয়ার প্রবণতা, এই সব কিছু মিলেই আসলে রাষ্ট্রের অবস্থান নির্ভর করে। সো রেজা শাহ পাহলভীর ইরান আর আজকের ইরান এক না, কিন্তু ইরানি জনগণ তখনও শিয়া অধ্যুষিত, এখনও শিয়া অধ্যুষিত, জনগণ কিন্তু একই। তো এইখানে সরকার পরিবর্তনের কারণে কিছু পরিবর্তন হয়, বিপ্লবের পরের ইরান অন্যরকম, কিন্তু তাতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক আগের চেয়ে অনেক খারাপ, এবং সেখানে যুক্তরাষ্ট্রের সাথে বা পাশ্চাত্যের সাথে ইরানের এক ধরনের বিরোধের কারণে ইরানের অবস্থানটা অনেক বেশি ফিলিস্তিন বা হামাস ঘেঁষা, সেটাকে এভাবে বলা যাবে না। আমরা আশা করি যেভাবেই হোক স্বীকৃতি তো দিয়েছে এই তিনটি দেশকে স্বাগত জানাই, এবং এই স্বীকৃতির পথ ধরে শেষ পর্যন্ত সত্যিকারের মুক্তি ফিরে আসুক ফিলিস্তিনে, এই কামনা করছি। দর্শক, 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানাতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি এবার দেশের প্রসঙ্গে আসতে চাই, যে সালাউদ্দিন আইয়ুবীর কাছেই আসতে চাই। ডক্টর ইউনূসের সফরে জাতিসংঘে যাচ্ছেন জামায়াত নেতা ডাক্তার তাহের। প্রথম আলো একটি জরিপ করেছে, আমি নিশ্চয়ই আপনি দেখেছেন, আশা করি আপনি দেখেছেন, যে জনগণের নির্বাচন ভাবনা জরিপটির নাম পিআর সম্পর্কে ধারণা নেই 56%, এবং এই জরিপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হলে 94.3% উত্তরদাতা ভোট দিতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন যারা এই জরিপের মধ্যে ছিলেন, এবং উচ্চকক্ষের আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সম্পর্কে ধারণা নেই 56% উত্তরদাতার, এবং জনগণের নির্বাচন ভাবনা নিয়ে এটি ইনোভেশন কনসাল্টিং নামে একটি প্রতিষ্ঠানেই জরিপ করেছে। প্রেস সচিব একটি বক্তব্য লিখেছে যে পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে দলগুলো। আমি দুটো বিষয় জানতে চাই, সেটি হলো যে পিআরের বিষয়ে আপনার একটি আন্দোলনের কর্মসূচিও নিয়েছেন এবং সেটি নিয়ে বলেছেন আপনারা। আর আরেকটি বিষয় হলো যে আপনাদের একজন গুরুত্বপূর্ণ নেতা আজ ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন। আমি দুটা সম্পর্কে কি জানতে চাই, যে ডক্টর তাহের আসলে আমন্ত্রণে যাচ্ছেন এটা আমরা জানি, কিন্তু আমরা কখনোই দেখিনি যে রাজনৈতিক নেতা যারা সরকারের অংশ নয় তারা এই সরকার প্রধানের সঙ্গে এই মিশনে যায়। এবং আমি যতটুকু জানি জাতিসংঘ মিশনে আসলে কোনো এজেন্ডাতেই এই রাজনৈতিক নেতাদের কথা বলার কোনো এজেন্ডা বা সূচি নেই। জি, আমি এই আলোচনায় যাওয়ার আগে কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম, ফিলিস্তিনের সাথে ছোট্ট একটা রেখে আমি শেষ করতে চাই। সেটা হলো
ফিলিস্তিনের যে কোনো আশাবাদী সংবাদ আমাদেরকে খুব বেশি আনন্দিত করে, খুব বেশি আন্দোলিত করে। আমরা চাইবো আজকে যে স্বীকৃতি আসলো এই স্বীকৃতির পথ ধরে ফিলিস্তিন সত্যি একটি স্বাধীন, সার্বভৌম, কার্যকর জাতিসংঘের পূর্ণ ক্ষমতাসম্পন্ন দেশ হিসেবে পৃথিবীকে স্বীকৃতি পাবে, নির্যাতন মুক্ত হবে, মানবতা ফিরে আসবে এবং পৃথিবী এই দায় থেকে মুক্ত হবে। এইটুকু বলেই আমি আমাদের সবার কাম্য এই কামনাটা করতে চাই। আল্লাহ তাআলা এই কামনাটা পূরণ করে দিন। আপনি পিয়ার নিয়ে বলেছেন এবং তাহের ভাই যাচ্ছেন সেটা নিয়ে বলেছেন। আমি এটা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে জাতিসংঘে এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন দল গঠন করেছেন, দল গঠন করার প্রক্রিয়া ছিলেন, তখন জাতিসংঘে তিনি এভাবে বিভিন্ন প্রতিনিধি রাজনৈতিক দলের থেকে নিয়ে গিয়েছিলেন। এটা দেখা যায় আসলে জাতিসংঘ বলেন ওয়ার্ল্ড পলিটিক্সের একটা জায়গা। এই পলিটিক্সের জায়গায় পলিটিশিয়ানরা আসলে রিপ্রেজেন্ট করে। এবার একটা ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন একটা সরকার ব্যবস্থা থেকে ডক্টর ইউনূস সেখানে যাচ্ছেন। আমার যেটা ধারণা যে উনি সেই বিবেচনা থেকেই পলিটিশিয়ানরা যাতে সেখানে থাকে এবং তিনি যে কথাগুলো বলবেন এটা দেশের কথা, দেশের মানুষের কথা, দেশের মানুষের প্রত্যাশা, এবং একই সাথে উনি যাওয়ার আগেই কিন্তু উনি সেখানে কি বলবেন তার একটা মেসেজ আমরা পেয়েছি ইতিমধ্যে। তিনি সেখানে গণতন্ত্রের কথা বলবেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলবেন, জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকার কথা বলবেন, এই কথাগুলো বলবেন বলে আমরা নিউজে জেনেছি ইতিমধ্যে। এই কথাগুলো তো আসলে বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের রাজনৈতিক দলেরও কথা। এবং এখানে শুধু ডাক্তার তাহের যাচ্ছেন এরকম না, আপনারা জেনেছেন ইতিমধ্যে বিএনপি, এনসিপি সহ ক্রিয়াশীল বড় দলগুলোর কয়েকজন প্রতিনিধি সেখানে রয়েছেন। এই প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তিনি চাচ্ছেন যে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব জাতিসংঘে সেখানে করছে বলে আমার কাছে মনে হচ্ছে, সেই জন্যই যাচ্ছেন আর কি। আর পিআরের বিষয়ে ইতিমধ্যেই স্পষ্ট করে জামায়াত ইসলামী তার সকল বক্তব্যে, মিছিলে, ঘোষণায় বলেছে ইতিমধ্যেই। পিআরের সাথে আমি এটা একটু যুক্ত করবো, আসলে বাংলাদেশের বড় দল যেমন বিএনপি, তাদের স্বার্থে আসলে পিআরটা দরকার বাস্তবিক পক্ষেই। পিআরের একটা বড় সুবিধা হলো যে স্বৈরশাসন আর ফিরে আসবে না। স্বৈরশাসনকে থামানোর জন্য এখন পর্যন্ত যে স্টাডি, যে চিন্তা, তার মধ্যে এর চেয়ে বেটার আর কোনো ওয়ে আসলে নাই। সকল দলের অংশগ্রহণে সকল দল পার্টিসিপেট করে একটা সংসদীয় ব্যবস্থা চালু হবে, এটার একটা উৎকৃষ্ট সিস্টেম হলো পিআর সিস্টেম, এটা আমি বলতে পারি। আর বিএনপির জন্য এর জন্য দরকার, বিএনপি দেখবেন তৃণমূলে ইতিমধ্যে সাধারণ মানুষ কি পিআর পদ্ধতিটা বোঝে বা বাংলাদেশে তো কখনোই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আমি এটা একটু শেষ করি। সেটা হলো বিএনপির জন্য এই জন্যই দরকার। দেখেন বিএনপি ইতিমধ্যে প্রায় 10,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তার দল যাতে পরিশুদ্ধ দল হয়, দল যাতে শুদ্ধ চর্চা করে, সেজন্যে। কিন্তু এটা কোনোভাবেই কমানো যাচ্ছে না। প্রতিদিন এই মানে বহিষ্কার, নানা ধরনের ইস্যু বিএনপির সামনে বিব্রতকর অবস্থায় পরিণত হচ্ছে। এটার কারণ হলো ভাই ভিত্তিক দল। সেখানে ভাইকে যদি জোরালো করা যায়, ভাই যদি জোর হয়, তাহলে তিনি এখানে বড় নেতা হতে পারবেন। আমি জানি না এর সাথে পিআরের সম্পর্কটা কি। হ্যাঁ, ভাই ভিত্তিক ইয়েটা আর থাকবে না পিআর হলে। পিআর হলে দল ভিত্তিক একটা রাজনীতি চলবে, দলের বা দলের মার্কার প্রাধান্য থাকবে, ভাইয়ের প্রাধান্যতাটা সেখানে কমে যাবে। এটা হলো পিআরের একটা বড় ইয়ে আর কি। আর পিআরের মধ্য দিয়ে যেই ইস্যুগুলো আসছেন, আপনি বলছেন বাংলাদেশের মানুষ আসলে পিআর সম্পর্কে জানে কি না, এটা আমার কথা না, জরিপের কথা বললাম। জরিপের ইয়ের কথা আসছে, ইনোভেশন কনসাল্টিংয়ের একটা জরিপের কথা আপনি বললেন যে 56% মানুষ জানে না। এটা প্র্যাকটিক্যালি আসলে আমি বলবো এলিজিবল হতে পারে, তবে এখানে 10,000 মানুষের ইয়ে আসছে। আপনারা জরিপটা যদি একটু ডিপলি দেখেন, 10,000 মানুষকে তারা এখানে ইন্টারভিউ করে এই জরিপটা এখানে তারা উল্লেখ করেছে। আমি হাসান খোরশেদ সূচির কাছে আসতে চাই। 10,000 মানুষ আসলে শেষ করি, 10,000 মানুষ আসলে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কিনা, যদিও জরিপের জরিপের কিছু ফ্যাক্টও আছে। সেটা হলো যে আমি ক্যাম্পাসে থাকতে হলে দেখতাম যে প্রায়শই কোনো না কোনো জরিপের ইয়ে আসতো, আয়সা বলতো যে তোমাকে 10 দিনের জন্য 5 দিনের জন্য একটা জরিপের কাজ করে দিতে হবে, এবং এটাতে যথেষ্ট লেজিটিমেসি ক্রাইসিসও থাকে। এই জরিপগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ থাকে। আমি একটু হাসান খোরশেদ সূচির কাছে আসতে চাই। সেটি হলো যে আমি আপনার কাছ থেকে নির্মোহ বিশ্লেষণ চাই যে এই যে রাজনৈতিক দলের নেতারা, উনি যেটি বললেন যে জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমার প্রশ্নের উত্তরটি সালাউদ্দিন আইয়ুবী দেননি, যে
সেখানে জাতিসংঘের এই অধিবেশনে কিন্তু এই নেতাদের কোনো যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এরপরও ওনারা নিয়ে গেলেন, যেই নেতাদেরকে নিয়ে গেলেন তারা অহরহই বিদেশে যায়, এমন না যে তাদেরকে বিদেশে নিয়ে যে কোনো ট্রিপের খুশি করা বা এক ধরনের প্লেজার ট্রিপ দেওয়া বা এর পেছনে কি কিছু আছে কিনা? আসলে বিষয়টা এখন পর্যন্ত মানে আমরা ইনোসেন্টলি দেখতে চাই, কোনো এর মধ্যে অন্য কোনো রকম কোনো কিছু আছে কিনা সেটা আমরা এখনই ভাবতে চাই না। কারণ আমরা বিশ্বাস করি যে প্রফেসর ইউনূস আসলে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন এবং তিনি বারবার বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, আমরা তার সেই কথায় বিশ্বাস রাখতে চাই। জাতিসংঘে সাধারণত সরকার প্রধান যান, সরকার প্রধান একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেন, রাজনৈতিক সরকারের প্রতিনিধিত্ব করেন। এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার, সেই সরকার একটি অরাজনৈতিক সরকার, অরাজনৈতিক বলতে নির্দলীয় সরকার। এই সরকারের নিজস্ব কোনো দল নেই, কিন্তু সব রাজনৈতিক দলের সমর্থনে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রফেসর ইউনূস যখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নিয়ে জাতিসংঘে যেতে যাচ্ছেন, আমি মনে করি এটি ভালো উদ্যোগ। এবং সেখানে সারা বিশ্বের সামনে প্রজেক্ট করার ব্যাপার আছে যে বাংলাদেশ আসলে ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশ গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের চমৎকার সমঝোতা আছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনের দিকে এগিয়ে যেতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যে ভয়াবহ নির্যাতন করা হয়েছে 15.5 বছরের আওয়ামী দুঃশাসনের সময় এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের এই জুলাই আগস্টের এই 2 মাসে, তার নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার চাচ্ছে। বাংলাদেশ সংস্কার চায় এবং সংস্কারের মাধ্যমে সত্যিকার অর্থে যাতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে, একটা মানবিক রাষ্ট্র হয়ে ওঠে, সেই ক্ষেত্রে জাতীয় ঐক্য রয়েছে। সেই জাতীয় ঐক্যের এক ধরনের এক্সপ্রেশন বিশ্ব দরবারে তুলে ধরার একটা প্রয়াস যদি যেটা সরকার থেকে বলা হচ্ছে, আমরা সেটাতে বিশ্বাস রাখতে চাই এবং আমরা আশা করি যে এর মধ্যে অন্য কোনো ধরনের কোনো বিষয় নেই। কারণ যদিও আপনি যে সরল বিশ্লেষণ দিলেন, রাজনীতি কি আসলে এত সহজ না, সেজন্য বলছি যে আমরা বিশ্বাস রাখতে চাই। কিন্তু এইটা খুব বারবারই এই প্রসঙ্গগুলো আসছে যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা, নির্বাচন কোন রকম অনিশ্চয়তা নির্বাচনকে ঘিরে হচ্ছে কিনা, কেউ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে কিনা, আমি পারসেপশন স্পেকুলেশন বলছি না, কিন্তু মানুষের মধ্যে এই আলোচনা হচ্ছে যে এটি কি যুক্তরাষ্ট্রে গিয়ে এই 3 দলের মধ্যে কি আলোচনায় বসতে চান কিনা, বা ডক্টর ইউনূস কি, বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের কোনো তথ্য কারো কাছে নেই, সবাই স্পেকুলেট করছে। সো স্পেকুলেশন, নেগেটিভ স্পেকুলেশনের চাইতে লেট উই কিপ ট্রাস্ট যে এর মধ্যে কোনো ধরনের কোনো নেতিবাচক কিছু নেই, এই বিশ্বাসটাই আমরা রাখতে চাই। কিন্তু যদি তার ব্যতিক্রম ঘটে, সেটা হলে নিঃসন্দেহে দুঃখজনক হবে এবং আলটিমেটলি সব কিছু বের হয়ে আসে। সেরকম কিছু যদি ঘটে তখন আমরা তার বিরুদ্ধে কথা বলবো বা সেটা নিয়ে সমালোচনা করবো, কিন্তু আন্দাজ করে নেতিবাচকভাবে নেওয়াটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। আপনার বিষয় আমি নেতিবাচকভাবেই দেখতে চাই এখনো। আর পিআর পদ্ধতি নিয়ে আলোচনা আসছিলাম যে জামাত ইসলামীর থেকে পিআরের পক্ষে জোরালো ভূমিকা রাখা হচ্ছে। আরো 4টি দল রয়েছে, একসাথে 5টি দল, আপনার 7টি দল। পিআর পদ্ধতিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি মনে করি পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য একদমই উপযোগী না। পিআর পদ্ধতি একদমই উপযোগী না। এটা শুধু মানুষ জানে কি জানে না সেটা বিষয় না। মানুষ যদি না জানে, মানুষকে জানানোর, সব দল মিলে যদি চেষ্টা করে মানুষকে জানাতে খুব বেশি সময় লাগে না, মানুষের জানানোর বিষয় না। বিষয়টা হচ্ছে যে পিআর পদ্ধতি বাংলাদেশের উপযোগী কিনা। বাংলাদেশের উপযোগী না। কেন উপযোগী না? কারণ হচ্ছে যে পিআর পদ্ধতিতে মানে প্রথম জিনিস হচ্ছে যে আমাদের দেশে মানুষ আসলে এমপির কাছে অনেক প্রত্যাশা থাকে। পিআর পদ্ধতিতে আসন ভিত্তিক কোনো এমপি থাকে না। আসন ভিত্তিক এমপি না থাকলে মানুষের মধ্যে তার নেতৃত্বের শূন্যতা তৈরি হবে এবং শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার জন্য যে স্থানীয় ইস্যুগুলো, স্থানীয় যে অজস্র গুরুত্বপূর্ণ ইস্যু, এলাকাবাসীর যে অজস্র গুরুত্বপূর্ণ ইস্যু, সেই ইস্যুগুলো জাতীয় পর্যায়ে তুলে আনা, সংসদে তুলে আনা, সেই ইস্যুগুলো নিয়ে সংসদে কথা বলা। সর্বোচ্চ উন্নত দেশগুলোতে তো পিআর পদ্ধতিতে সর্বোচ্চ উন্নত দেশগুলো কিন্তু অনেক শক্তিশালী গণতন্ত্র। সো ব্রিটেনের গণতন্ত্র কত বছরের,
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত বছরের, এবং সব উন্নত দেশে নাই। বাস্তবতা হচ্ছে আমেরিকাতে নাই, কানাডায় নাই। তো পিয়ার পদ্ধতি সুইজারল্যান্ড, ইউরোপের কিছু সুইডেন, দেশে এইসব আছে। দেশগুলো, বিশেষ তাদের- করে ইউরোপের বেশ কিছু ইউরোপের বেশ দেশে। কিছু দেশে আছে, কিন্তু তাদের গণতন্ত্রের চর্চা অনেক বছরের, তাদের মানুষের শিক্ষা এবং সচেতনতার পর্যায়ে আমাদের চেয়ে অনেক উন্নত। তো তাদের ক্ষেত্রে পরিস্থিতিটা ডিফারেন্ট। আমরা তাদের সাথে তুলনা করে লাভ নেই। আমরা যদি তুলনা করতে চাই, আমরা আমাদের দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ নেপালের সাথে তুলনা করতে পারি। নেপালে আংশিক পিয়ার পদ্ধতি আছে। আংশিক পিয়ার পদ্ধতির রেজাল্ট যেটা হচ্ছে, গত 17 বছরে নেপালে 14 বার সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার স্থিতিশীল হতে পারছে না। 14 বার সরকার পরিবর্তনের পরও নেপালে এই কদিন আগেও জেনজি বিদ্রোহ হলো, আবার মানে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হলেন। তারপরে অন্তর্বর্তী সরকার হিসেবে, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে যে প্রধানমন্ত্রী এলেন, তার বিরুদ্ধে 2 দিন পরে আবার বিক্ষোভ শুরু হলো। তো আলটিমেটলি একটা অস্থিতিশীল সরকার হবে আর একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে পিয়ার পদ্ধতি হলে বাংলাদেশে। তো বাংলাদেশে এই ধরনের কোয়ালিশন সরকার আবার একটি দেশকে অস্থিতিশীল করে দেবে। বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার পরে নাহিদ ইসলামের বক্তব্য ট্রাইব্যুনালে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন, এটি নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরেই ফিরছি। আমরা যেটি প্রেস সচিব বলছিলেন আজকে, যে কোন পদ্ধতিতে নির্বাচন, এটি রাজনৈতিক দলগুলোই ঠিক করবে, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এই জায়গাটিকে তারা এইভাবেই ব্যাখ্যা করলেন। কিন্তু রাজনৈতিক দলগুলো তো একে অপরের সাথে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, যে কেউ পিআর চাচ্ছেন, কেউ পিআর চাচ্ছেন না। এটা সমাধান কি? আমি তো মনে করি যে অলরেডি রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার পরই আসলে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই খসড়া কীভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু খসড়া কিন্তু চূড়ান্ত সনদ কিন্তু তৈরি হয়ে গেছে। সেই ঐক্যমত্য কমিশনে মাসের পর মাস আলোচনায় জামাত কিন্তু একবারও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির কথা বলেনি। পিআর সেই এজেন্ডাতেই ছিল না। সেই এজেন্ডাতেই ছিল না, নিম্নকক্ষের জন্য কখনোই এজেন্ডাতেই ছিল না। এবং জামাতও আজকে যখন জামাত এবং জামাত সহ 7টি দল রাজপথে যারা আন্দোলন করছে, তারা কেউ কিন্তু সেই আলোচনায় একবারও পিয়ার পদ্ধতির কথা বলেনি। তার মানে পিয়ার পদ্ধতি আসলে তাদের মাথায় সিরিয়াসলি নাই। কিন্তু রাজপথে কেন কর্মসূচি? সেটা আসার আগে আরেকটা কথা বলি, জামাত কিন্তু সারা দেশের 300 আসনের মধ্যে প্রায় সব আসনে, মানে 90 বা 90 মতো আসনে প্রায় সব আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, আরও প্রায় 7-8 মাস বা আরও আগেই। তো তার মানে হচ্ছে জামাত আসন ভিত্তিক প্রচলিত যে পদ্ধতি, সেই পদ্ধতি জামাতের চিন্তায় এবং জামাত সেভাবেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তার মানে জামাতও আসলে পিয়ার পদ্ধতি যায় না। তাহলে পিয়ার পদ্ধতির জন্য পথে নামলো কেন, রাজপথে নামলো কেন? আমি যেটা মনে করি এটা হচ্ছে আসলে এক ধরনের পলিটিক্যাল নেগোসিয়েশনের, পলিটিক্যাল বার্গেনিং এর রাজনৈতিক পলিটিক্যাল বার্গেনিং এর একটি অংশ। জামাত বিএনপির কাছ থেকে কিছু সুবিধা নিতে যাচ্ছে। কোন জায়গায় সুবিধা? আমি বিএনপির কাছ থেকে কি সুবিধা নেবে? এটা তো রাজনৈতিক দলে, অবশ্যই রাজনৈতিক দলে আমরা আপনার কাছে আসবো। আমি আসছি, তার আগে আমি আমার বিভিন্ন সোর্সে কথা বলে আমি যে পারসেপশন পেয়েছি, আমি জানি না সব পারসেপশন মে বি রাইট, মে নট বি রাইট, আই ক্যান স্ট্যান্ড অন দ্যাট। কিন্তু যে ধারণা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে জামাত সহ এই 7 দল তারা চাচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ নেতা যাতে আগামী সংসদে অবশ্যই প্রতিনিধিত্ব করেন। সমঝোতার তো সব আসনে সমঝোতা না, এটা সমঝোতার নির্বাচন না। কিন্তু যেটা হচ্ছে, আমি একটা উদাহরণ হিসেবে বলি যে ডাকসু ইলেকশনে যে জুলাই আহত যোদ্ধা তন্নিকে সম্মান করে ছাত্রদল সহ অনেকেই তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি, সেরকম একটা কিছু আসনে সমঝোতা করা যায় কিনা, যাতে বিভিন্ন দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ কিছু নেতা আগামী সংসদে থাকেন এবং তাতে সংসদে প্রাণবন্ত বিতর্ক হয়। আপনি তো এই বিষয়টি নিয়েই তো আলোচনা করছিলাম আমরা, যে কেন আমেরিকায় গেলেন 3 নেতা। আমি সেটা বলছি, আমি তো সেটা দেখা যাক, সেটা আমেরিকার কিছুটা আরো পরে। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসতে চাই, এই ধরনের একটা সমঝোতার সম্ভাবনা আছে কিনা। সাংবাদিক হাসনাইন খুরশেদ যেই পারসেপশন দিচ্ছে, তিনি আগেই বলেছেন যে এটি রাইট হতে পারে, রং হতে পারে। আপনার কি মনে হয়? আচ্ছা, শুরুতেই আসি, উনি এর আগে একটা ইস্যু বলেছিলেন যে পিয়ার পদ্ধতিতে স্থানীয় এমপির ভূমিকা আসলে থাকবে না বা থাকার। পৃথিবীতে এখন পর্যন্ত 134টি দেশে পিয়ার পদ্ধতি আছে এবং আমরা কিন্তু একেবারেই শেষ প্রান্তে একটু আছে, এবং পিয়ার পদ্ধতির নানা ফরম্যাট আছে।
ফরম্যাটগুলো যদি একটু বিশ্লেষণ করা যায়, পের পদ্ধতি জেলা ভিত্তিক আছে, পের পদ্ধতি সেন্ট্রাল সিস্টেমে আছে। এই পদ্ধতিগুলো যদি অ্যানালাইজ করে বাংলাদেশ উপযোগী একটা সিস্টেমকে অ্যালাউ করা হয়, তাহলে কনভেনশনাল সিস্টেম থেকে খুব বেশি ডিফারেন্ট হবে না। আচ্ছা, এখন যেটা sorry আসে for interruption, মানে এই আলোচনাগুলো ঐকমত্য কমিশনের এই যে মাসের পর মাস হ্যাঁ, আলোচনা আমি এটাতে সেখানে আসছিলাম, কোনো এটা একটা- ওই এই শুধু আসলে দুই নম্বর হলো ঐক্যমত্য কমিশনের শুধুমাত্র যেগুলো ইস্যু ছিল সেই ইস্যুগুলোতেই আলোচনা হয়েছে, এবং ঐক্যমত্য কমিশনের এজেন্ডাগুলো জামাতের পক্ষ থেকে দেওয়া হয়নি, এগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে আগে ইস্যুগুলো দেওয়া হয়েছে। বিভিন্ন দলের এজেন্ডা নিয়েই তো গভর্নমেন্ট দিয়েছে। গভর্নমেন্ট সেটা করেছে, সে কিন্তু করেছে, এবং জামাত ইসলামী ঐক্যমত্য কমিশন চলাকালীন অবস্থায় বড় বড় সমাবেশ করেছে। গত 19 জুলাই জামাত ইসলামী কমিশনের বিশাল, আলোচনায় কিন্তু আসেনি। হ্যাঁ, যেহেতু ওইখানে এজেন্ডা নাই, জামাত এজেন্ডা ইসলামী তো যে কেউ ইনক্লুড করতে প্রস্তাব করতে আপনাদের পারতো। কাছে গভর্নমেন্ট জামাত প্রস্তাব করতে কোনো পারতো যে এইটা এজেন্ডা এজেন্ডায় চেয়েছিল include কিনা? করা হোক। মানে যদি নাও চেয়ে থাকে, জামাত তো প্রস্তাব করতে পারতো যে জামাত ইসলাম- এটা এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। জামাত ইসলামীর পক্ষ থেকে এজেন্ডা দেওয়া হয়েছিল, এজেন্ডাগুলো সরকারের ইচ্ছা অনিচ্ছায় যুক্ত করে সেখানে যেই এজেন্ডাগুলো রাখা দরকার সেগুলো রেখেছে, সেগুলোর উপর আলোচনা হয়েছে। কেন এজেন্ডা রাখছে না, কেন সরকার আমরা নিচ্ছে না, এই কারণেই তো জামাত ইসলামী এখন আন্দোলনে হয়েছে, এবং আলটিমেটলি তো এটা সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনটা তো বিএনপির বিরুদ্ধে না, এটা হলো গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন। গভর্নমেন্টের কাছে ডিমান্ড জামাতের যে এই পিআর সিস্টেমটা এখন দিতে হবে আমাদেরকে, আমাদের ডিমান্ড অনুযায়ী দেওয়া হয় নাই কেন, এটার বিরুদ্ধেই মূলত ইয়েটা আর কি। আর এখানে একটা বলা যায় এটাকে আপনি একটা কনস্পিরেসি ট্যুরও হিসেবেও করতে চাচ্ছেন আপনি। না না, আমি কনস্পিরেসি ট্যুর হিসেবে বলতে চাচ্ছি না। এটা হলো সাধারণ মানুষের যে বক্তব্য সেগুলো তুলে আনছি, তবে এটির কোনো প্রমাণ বা কোনো সত্যতা নাই, আমরা আগেই বলেছি। হ্যাঁ, বলছেন এটা আসলে খুব প্যাথেটিক। বাংলাদেশে সক্ষতা হইলেই এটার মধ্যে না, কিছু বাংলাদেশের মানুষের রাজনীতি একটা নিয়ে আলোচনা হ্যাঁ, এই ধরনের মনে হয়। করেন যে আমি এক জায়গায় প্রার্থী, যদি বিএনপির প্রার্থী এসে আমাকে সালাম দেয়, আমার সাথে করে ধরেন একটু ভালো আচরণ করলো, 10 জনের মধ্যে দূর পাওয়া থেকে এক ধরনের গল্প যাবে তৈরি হয়ে যাবে গেল। যে কি ব্যাপার, ওনারা নিজেরা যদি ঠিক হয়ে গেলো, তাহলে আমরা কেন মানে একদিনের সাক্ষাতে মনে করে যে একটা কিছু হয়ে গেছে। আসলে বাস্তবতা এরকম না। আর দ্বিতীয়টি হলো, উনি যেটা বলছেন কিছু ব্যক্তিকে জামাত ইসলামী নিশ্চিত মেম্বারশিপে নিতে চাচ্ছে, পার্লামেন্টে নিতে এটা যাচ্ছে, আমি বলছি না, এটার এটা কোনো- perception আছে এটা একটা- মানুষের, আমি এটা- perception এটা এর আসলে কথা কোনো বেজ আছে বলে আমি মনে করি না, কোনোভাবেই এটার কোনো বেজ নাই। জামাত ইসলামী আলহামদুলিল্লাহ একটা চমৎকার আছে কি, যে জামাত ইসলামী যিনি যত বড় নেতা তার উদারতা তত বেশি, এবং তিনি এই যেখানে সুবিধাভোগী আছে, যেমন পার্লামেন্ট মেম্বার হইতে পারলে তার জন্য কিছুটা বাড়তি সুবিধা আছে, এই সুবিধা থেকে নিজেকে বিরতই রাখতে চায়। জামাত ইসলামের প্র্যাকটিসে এটা, এবং জামাতের যিনি আমির তিনি চাইছেন যে উনি নির্বাচন করবেন না। এটি প্র্যাকটিক্যালি এই নেচারের মানুষের এই জায়গা থেকে এটা কোনোভাবেই আমি মনে করি না বিশ্বাসযোগ্য যে জামাত ইসলামী নেগোসিয়েশন করে 2-4 জনকে এমপির জন্য নিশ্চিত করে তারপরে ইলেকশনে যাবে, এবং প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লিকেবল না যে আপনি 2টা আসনের জন্য 3টা আসনের জন্য সমঝোতা করবেন আর বাকি আসনগুলো জামাত তো সমঝোতা 91 করবেন। সালে নেগোসিয়েশন করেছে বিএনপির সাথে, একসাথে জোট করে তারা নির্বাচনী অংশগ্রহণ করেছে। এমনকি সবচেয়ে বড় যে নেগোসিয়েশনটা জামাতে ছিল, যে জামাত তার প্রতীকের বাইরে গিয়ে বিএনপির প্রতীকে নির্বাচন করেছে 2018 সালে। হ্যাঁ, এটা তো জোট ভিত্তিক শুধু জামাত করে নাই। আপনি আওয়ামী লীগের ইয়েতে দেখেন 14 দলে যারা ছিল অনেকে নৌকামার্কা ইলেকশন করেছে। এটা তো ইলেকটোরালটা একটা সিস্টেম, বাংলাদেশের একটা সিস্টেম হয়ে গেছিল, জোট ভিত্তিক হবে, জোটের যে প্রতীক থাকবে সেই প্রতীকে সবাই নির্বাচন করবে। জোটের প্রতীক কি হবে, যেটা বড় দল সেই বড় দলকে বড় দলের মার্কা নিয়ে বা প্রতীক নিয়ে সবাই নির্বাচন করবে। এটা এখানে আলাদা কোনো হয়েছে বিষয়টা এরকম না, একটা সিস্টেমের মধ্যে থেকে এসছে। কিন্তু আপনি এখন যেটা বলছেন এটা একবারে সিস্টেমের বাইরের একটা থিওরি, যে 2-3টা আসন মোটামুটি সমঝোতা হবে, যেটা তন্নির কথা উনি উল্লেখ করলেন, একবারে এটা নন অ্যাপ্লিকেবল একটা আইডিয়া। আসলে এটা কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনে সম্ভব না। আর বর্তমান সরকার ব্যবস্থায় তাইলে একটা কলঙ্কের ইতিহাস হবে যে এই জায়গায় কারচুপি করে এই ওনাকে এমপি হিসেবে মানে নিশ্চিত করে তারপরে এখানে করা হয়েছে। এটার কোনো বেজ আসলে আমি একদম শেষ একটা তথ্য একটা প্রান্তে- দিচ্ছেন যে 91 সালে জামাত বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করে নাই, নির্বাচন হওয়ার পরে না, 91 জোট ছিল না। জোট ছিল না। 91 জোট না, ছিল কিন্তু না। সমঝোতার এই পরে সমঝোতা সরকার করে গঠন- নির্বাচন করেনি, এটা যেমন হ্যাঁ, সরকার যেটি গঠনের- হাসনাইন খুরশেদ সূচি বলল, সেই ঘটনাটি কিন্তু 91 সালে ঘটেছিল। সরকার হওয়ার সরকার জন্য গঠনের তখন জন্য গঠনতন্ত্র জামাত সমঝোতা সমর্থন সেটা ঠিক দিয়েছে। আছে, কিন্তু ইলেকশনে সমর্থন কিন্তু দিয়েছে। বিএনপি এক 2001 ধরনের না না, এটা কোনো বেজ নাই, আপনি যেটা বলছেন এটা- এটা কোনো বেজ নাই। এটা আমি আপনাকে বলি যে বাংলাদেশে এটা অনেকবার ঘটেছে যে কিছু কিছু নেতাকে ছেড়ে দেওয়া 91 সালে হয়েছে। জামাত যে এবং এটা- 18টি এটা অনেকবার আসন ঘটেছে। পেয়েছিল, সেই আসনের BNP জায়গাতে কেন- আপনি BNP এত বড় দল নিশ্চয়ই আসন হওয়া ভিত্তিক সত্ত্বেও। গেলেই দেখবেন যে একটু যদি সেই বলি যে জায়গায় আপনার বিএনপি কথা প্রার্থীরা কে কে আপনার কথা কোথায় যদি নির্বাচন লজিক থাকতো, মনে করেন ওই সময় যারা এমপি হয়েছে তখন যিনি জামাতের আমির ছিলেন তিনি কি এমপি হয়েছেন? হন নাই।
যদি একজনের জন্য জামাত সমঝোতায় যাইতো তাহলে ঠিক সেটা আছে। হওয়ার কথা আমরা ছিল। আমরা জামাতের তৎকালীন আরেকটি MP, বিষয়ে যেতে চাই। যিনি জামাতের chief, আমাদের একদম তিনি তো MP হয়নি। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা এক মিনিট করে দুজনের পাবো। আজকে ট্রাইব্যুনালের কথা বলছি। ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, এদের দুইজনের নিযুক্ত যে আইনজীবী মোহাম্মদ আবির হোসেন নাহিদ ইসলামকে জেরা করেন এবং সেখানে নাহিদ ইসলামকে জিজ্ঞেস করা হয় যে আপনারা দেশি বিদেশি শক্তির ইন্ধনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয় এবং সেটি নিয়ে নাহিদও বলেছেন বিদেশি শক্তির ইন্ধনে অধ্যাপক ইউনূসের সরকার প্রধান হতে প্রস্তাব দেওয়ার কথা সত্য নয়। এবং আরেকটি বিষয় সে উল্লেখ করেছেন যে দল হিসেবে আওয়ামী লীগকেও দ্রুত বিচারের আওতায় আনা উচিত। জি, হাসান খুরশেদ সূচি। দ্বিতীয় প্রশ্নটা আগে বলি। নিঃসন্দেহে যে জুলাই গণ অভ্যুত্থানের সময়ের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের দায়ে ব্যক্তি হিসেবে শেখ হাসিনা যেমন, দল হিসেবে আওয়ামী লীগের এর আগের 15.5 বছরে যা কিছু নির্যাতন, হত্যাযজ্ঞ, গুম, খুন, ক্রসফায়ার সব কিছুর দায় আওয়ামী লীগেরও, সরকার হিসেবে আওয়ামী লীগ সরকারের এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের। সো আওয়ামী লীগ বিচারের বাইরে থাকবে, এটা খুব অস্বাভাবিক। এই কথা কেন 1 বছর পরে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে, আমার কাছে অবাক লাগছে। আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। এবং মোরওভার যেটা বলা হয়েছিল যে যখন সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সেই আদেশে অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে বলা হয়েছিল যে বিচারের রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তো বিচারের রায় হবে কখন? যখন মামলা হবে। তো মামলাই তো হয়নি এত বছর। এতদিন পরে এসে নাহিদ ইসলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের প্রস্তাব করেছেন বা বিচার প্রয়োজন সেটা উপলব্ধি করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ। আর ডক্টর ইউনূসের বিষয়টি, ডক্টর ইউনূসের বিষয়টি হচ্ছে যে এইটা আমরা সবাই সারা বাংলাদেশ চোখের সামনে দেখেছি। আমরা নিজেরা রাজপথে নেমেছি বা হয়তো খুব সাংবাদিক হিসেবে আমাদের সুযোগটা কম ছিল। আমরা সবাই লাখ লাখ মানুষ আমি শুরুতে যেটা বলতে চাই যে আওয়ামী লীগের বিচার এটার সাথে নিশ্চয়ই যুক্ত করা উচিত। আমরা দেখেছি যে যখন পুরোদমে গণহত্যা চলছে বাংলাদেশে, তখন 14 দলের বৈঠক হয়। 14 দলের বৈঠক থেকে পরবর্তীতে শেখ হাসিনার ফোন কল যেটা প্রকাশিত হয়, ফোন কলে বলা হয়েছে যে 14 দলের বৈঠকে বলা হয়েছে যে এখানে লেথাল ওয়েপন যারা ব্যবহার করা হয়, বৈঠকে বলা হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে এসে ওবায়দুল কাদের যে ব্রিফিং করেন, সেখানে 14 দলের সব নেতারা দাঁড়িয়েছিলেন। তাহলে কি এটা একটা অফিসিয়াল এবং মিটিংয়ের ডিসিশন ছিল যে একটা গণহত্যা চালানো হবে। মিটিংয়ের ডিসিশন যখন হয়, ওই মিটিংয়ে যত কার্যকরী ভূমিকাধারী ব্যক্তি, পদধারী, ওই পদের হোল্ডের ব্যাকগ্রাউন্ড যা থাকে সবাই এখানে দায়ী হয়। খুব স্বাভাবিক। এখানে বিচার অপরাধীর হবে। অপরাধীর লিস্টে যদি এই তালিকা থাকে, নিশ্চয়ই তালিকা আছে, তালিকা হিসাব করলে দল সেখানে আসে। দ্বিতীয় যেটা একটু আমার কাছে একটু রহস্যময় মনে হয়, দেখেন আজকে নাহিদ বক্তব্য দিতে যেয়ে বা দিতে যেয়ে তাকে সাধুবাদ জানাই, তিনি সেখানে সময় দিচ্ছেন, বাট তিনি তো উপদেষ্টা ছিলেন। তিনি উপদেষ্টা থাকা অবস্থায় এই বিচারকে ত্বরান্বিত করার জন্যে, এই বিচার নিশ্চিত করার জন্য যথেষ্ট সময় তিনি পেয়েছেন। তখন তিনি আসলে কতটুকু ভূমিকা রেখেছেন, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ আপনাকে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের মানুষের জন্য আমাদের গভীর সহমর্মিতা। আমরা চাই যে আলোচনাটি আমরা শুরুতে করেছিলাম যে এই স্বীকৃতির পথ ধরেই ফিলিস্তিনে স্বাধীনতার, কার্যকর স্বাধীনতার রূপটি আসুক। ফিলিস্তিনের মানুষ সব কিছু ছাড়িয়ে, সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত মুক্ত হোক, এই কামনায় শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।